হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপকামিং ডাব্লিউপি কনস্টেবল 2025-এর এক্সামকে ফোকাস করে আমরা কিন্তু মিশন পুলিশ নামে একটি ব্যাচ লঞ্চ করেছি এবং এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের পুরো সিলেবাস কিন্তু করানো শুরু করেছি। তো এই ব্যাচের আন্ডারে তোমরা জানো যে আমি কিন্তু তোমাদের করাচ্ছি হচ্ছে ইংলিশ। তো এখন আমাদের চলছে বেসিক ইংলিশ। তোমরা এর আগের ক্লাসগুলোতে অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের বেসিক ইংলিশ থেকে ক্লাস করাতে হবে। তো আমি কিন্তু তোমাদের কথা অনুযায়ী বেসিক ইংলিশ থেকে কিন্তু ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তো এটাও আমাদের বেসিক ইংলিশ ক্লাস এবং এটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে। আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম নাউন নিয়ে। কি বললাম? নাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব কি নিয়ে? প্রোনাউন নিয়ে, ঠিক আছে? আজকে তাহলে পার্টস অফ স্পিচের কোনটা আমরা টাইপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের যে ভিডিও সেকশন বা প্লেলিস্টে গিয়ে তোমরা ডাব্লিউপির কিন্তু ক্লাসগুলো করে নিবে, ঠিক আছে? ম্যাথ, রিজনিং, জিকের ক্লাস রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস রয়েছে, ইংলিশের ক্লাস রয়েছে, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই করে নিবে, কেমন? আর দেখো, এই যে বেসিক ইংলিশ যে তোমাদের এখানে আমি দিয়েছি থাম্বনেলের মধ্যে লিখে, যে বেসিক ইংলিশ, অনেকে কিন্তু এই বেসিক ইংলিশটাকে ইগনোর করে। অনেকে করতে চায়, অনেকে কিন্তু ইগনোর করে যে বেসিক ইংলিশ আমার শিখে কী হবে, আমি তো জানি, তাই না? তবে এই ভুলটা কিন্তু করো না। কারণ দেখো, বেসিক ইংলিশে আমি যেটা শুরু করেছি, যেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। এখানে আমরা স্পেশালি কী নিয়ে শিখি, আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি, আমরা কিন্তু ইংরেজি ওয়ার্ড নিয়ে কিন্তু এখানে আলোচনা করি, তাই না? সমস্ত রকম ইংরেজি ওয়ার্ড নিয়ে আলোচনা করি, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কেন নাউন, কেন প্রোনাউন, কেন অ্যাডজেক্টিভ, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করি। তো সেই জন্য এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপরে যখন আমি টেন্স করাবো, টেন্স বলো, ভয়েস চেঞ্জ বলো, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, আমি এখানে একটু ছোট্ট করে লিখে দিই, সেটা হচ্ছে স্পটিং এরর। তোমাদের আমি সিলেবাসের সময় কিন্তু বুঝিয়েছিলাম। কি বললাম? স্পটিং এরর, ঠিক আছে? স্পটিং এরর বলো, তারপরে হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স বলো। প্রত্যেকটা জায়গায় তোমাদের এই পার্টস অফ স্পিচ কাজে লাগবে। আর এটাই কিন্তু বেসিক ইংলিশের মধ্যে পড়ে। এবার তোমরা যদি এগুলো যদি ইগনোর করো, এই ক্লাসগুলো, তাহলে তোমাকে যখন স্পটিং এরর শেখাবো তুমি কিন্তু বুঝতে পারবে না। তোমাকে যখন টেন্স শেখাবো তখন তুমি বুঝতে পারবে না। তারপরে তোমাকে আমি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস শেখাবো, তখন ওখানেও কিন্তু এগুলোর কাজে লাগবে। কারণ দেখো, তুমি যা কিছুই করো, তোমার তো ওয়ার্ড তো জানতে হবে, ওয়ার্ডকে তো চিনতে হবে। এবার ওয়ার্ডকে চিনতে গেলে তোমাকে পার্টস অফ স্পিচ অবশ্যই পড়তে হবে। আর এটাই বেসিকের মধ্যে পড়ে। তো বেসিক বলে কিন্তু জিনিসগুলোকে ইগনোর করবে না। এই টপিকটার উপর কিন্তু আপকামিং প্রায় সমস্ত টপিক কিন্তু নির্ভর করে আছে। কারণ আমি তোমাদের একটা জিনিস বোঝাবো, সেখানে হয়তো নাউন নিয়ে আলোচনা করলাম, প্রোনাউন নিয়ে আলোচনা করলাম। এবার তোমরা যদি এই ক্লাসগুলো না দেখো, তাহলে সেই ক্লাসে গিয়ে কিন্তু তোমাদের সমস্যা হবে, ঠিক আছে? তো অবশ্যই ক্লাসগুলো দেখবে। চলো তাহলে শুরু করি। দেখো, পার্টস অফ স্পিচ আমি আগেও এটা আলোচনা করেছিলাম যে বাক্যের মধ্যে থাকা প্রত্যেকটি শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলি। এখানে একটা বাক্য দিয়েছি, রাহুল ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য গ্রাউন্ড। রাহুল ময়দানে কী করছে? ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে। তাহলে এইখানে যেই ওয়ার্ডগুলো আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু বিভিন্ন রকম পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, ঠিক আছে? এবার পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটাও আলোচনা করেছিলাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা ভাগ। আমাদের অলরেডি কিন্তু নাউন হয়ে গিয়েছে। তো নাউন নিয়ে হালকা একটা আলোচনা করছি আমি, কারণ নাউনের সঙ্গেই কিন্তু প্রোনাউন রিলেটেড, ঠিক আছে? সম্পর্কিত কিন্তু। দেখো, নাউন মানে কোনো কিছুর নাম। এবার নাম কিসের হয়? ব্যক্তি, বস্তু, জায়গা, এগুলোর নাম হয়। তাহলে যে ইংরেজি শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে, তাই না, তাকে আমরা নাউন বলি। তো এটা আমি আগের দিন আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। নাউনের যে 5টা যে আমাদের টাইপ আছে, 5টা যে টাইপস আছে আমাদের, সেগুলো কিন্তু আলোচনা করেছি। অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। আর আজকে শিখবো কি আমরা? প্রোনাউন নিয়ে, ঠিক আছে? তো প্রোনাউনের সম্পর্ক কিন্তু নাউনের সঙ্গে রয়েছে। কীরকম সম্পর্ক? চলো শুরু করি, তাহলে বুঝতে পারবে। দেখো, প্রথমে কি তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের 2 নাম্বার বলতে পারো, প্রোনাউন। কি এটা আমাদের? প্রোনাউন। প্রোনাউন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রোনাউন জিনিসটা কি, কোন ইংরেজি শব্দকে আমরা প্রোনাউন বলি বা কেন বলি। দেখো,
যে সকল ওয়ার্ড বা শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি, কার পরিবর্তে? প্রত্যেকে রিপিট করো মনে মনে, নামের পরিবর্তে ব্যবহার করি। যে শব্দগুলোকে নামের পরিবর্তে ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলি, বাংলায় সর্বনাম বলি। যেমন বাংলায় কি আমরা কোনো ব্যক্তির নাম কি সবসময় নেই না? অবশ্যই নেই না। তো ব্যক্তি নামের পরিবর্তে কি বলি? নিজের ক্ষেত্রে আমি, তাই না? কিংবা আমরা যে অন্যের ক্ষেত্রে বলি সে, তুমি, আপনি, আপনারা। তাহলে এই কথাগুলো কিন্তু নামের পরিবর্তে ব্যবহার করি, তাই না? তো নামের পরিবর্তে যেরকম আমি, তুমি, সে, আমরা, তারা বাংলা ইউজ করি, আবার আমাদের কিন্তু ইংলিশেও কিন্তু সেম আছে। তো দেখো এখানে আমি ইংলিশেও উদাহরণ দিয়েছি। আই মানে কি? আমি। উই আমরা, ইউ তুমি, হি সে, সি মানেও সে, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, ঠিক আছে, মহিলা পুরুষকে। দে মানে তারা, তাই না? ইট মানে এটা। তাহলে এই প্রত্যেকটা শব্দই হচ্ছে কি ইংরেজি শব্দ, যেই শব্দগুলো নামের পরিবর্তে আমরা ব্যবহার করি। কি বললাম? নামের পরিবর্তে ব্যবহার করি। তো প্রোনাউন জিনিসটা কেন আসলো বলতে পারো, আমরা যেমন প্রত্যেক সময় কোনো ব্যক্তির নাম নিতে পারি না। বারংবার তুমি একবার নাম নিয়ে দেখবা কোনো ব্যক্তির, ঠিক আছে, দেখবা শুনতে একটু অড লাগে। তো আমরা কিন্তু প্রত্যেকবার নাম না বলে অনেক সময় আমরা কিন্তু কি করি, তার পরিবর্তে প্রোনাউনের ইউজ করি। কিংবা লেখার ক্ষেত্রে কি হয়, মনে করো কোনো একজন ব্যক্তির আমি জীবনী লিখছি, কিংবা কোনো একজন ব্যক্তি সম্পর্কে আমি লিখছি। এবার সেই ব্যক্তির নাম তুমি যদি প্রত্যেকটা বাক্যের মধ্যে লিখো, তাহলে এক তো হচ্ছে তোমার সময় বেশি লাগছে, তাই কি না? কারণ নাম তো বড় হয়, কারণ নাম আছে, টাইটেল আছে, অনেকটা বড় হয়। বারংবার নাম লিখলে কী হবে, সময়ের একটু মনে করো যে বেশি টাইম লাগবে, আবার দেখতেও খারাপ লাগবে। তো আমরা কিন্তু এই জিনিসটাকে স্কিপ করার জন্য, নামটাকে বারবার যাতে লিখতে না হয়, যাতে বারবার বলতে না হয়, এই জিনিসটাকে স্কিপ করার জন্যই কিন্তু আমরা সর্বনামটাকে ব্যবহার করি, যে নাম না লিখে তার জন্য ছোট্ট একটা শব্দ, তাই না? কি বললাম? ছোট্ট একটা শব্দ। সাপোজ আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় নাম। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে আমি কিন্তু একটা ছোট্ট একটা ওয়ার্ড ইউজ করতে পারি, হি। একটা আমি মনে করো জীবনী লিখছি, তো জীবনীর প্রথমে আমি তো অবশ্যই নাম দিয়ে শুরু করতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়ে শুরু করলাম। এবার পরের যে বাক্যগুলো সেখানে বারংবার আমি রবীন্দ্রনাথ ঠাকুর না লিখে কী লিখবো? বাংলায় লিখবো সে, আর ইংলিশে লিখবো কি? হি। কি লিখবো? ইংলিশে লিখবো হচ্ছে হি। বোঝা গিয়েছে ব্যাপারটা? এই হচ্ছে প্রোনাউনের কাজ বলতে পারো, বা সুবিধা বলতে পারো। এটা বেসিক তোমাদের বোঝালাম। এবার প্রোনাউনের কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। দেখো আমি 9টা ভাগ এখানে লিখে দিয়েছি। কতগুলো ভাগ? 9টা ভাগ লিখে দিয়েছি। 9টা নিয়ে আলোচনা করব, আর এগুলো তোমাদের কিন্তু পরবর্তী টপিকগুলোতে অবশ্যই কাজে লাগবে, স্পেশালি স্পটিং এরর আর হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, আর হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। তো এই কিন্তু 9টা ভাগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত বাংলা সংজ্ঞা দিয়ে, এবং তার মধ্যে এগুলোর প্রত্যেকটার ওয়ার্ডের উদাহরণ এবং বাক্য দিয়ে তোমাদের আমি বোঝাবো, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করবে না। স্কিপ করলেই কিন্তু তোমাদের কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু মিস হয়ে যাবে। তো স্কিপ করবে না, একটু তোমরা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাই না? কারণ তোমাদের কিন্তু পড়তে হবে, পড়া ছাড়া কিন্তু নাম্বার তোলা যাবে না। বোঝা গেল? আর আমি কিন্তু এর আগেও বলেছি, এখনও বলছি, এরপরেও বলবো, যে তোমাদের যে ডাব্লিউবিপির যে এক্সামটা, এই এক্সামে কিন্তু এবার যে কাট অফটা হবে, দেখবা ইংলিশের কিন্তু একটা ভালো প্রভাব দেখা যাবে। কাট অফ বাড়বে বা কমবে অনেক অংশই কিন্তু সেটা ইংলিশের ওপর নির্ভর করবে। কেমন? এই জিনিসটা মাথায় রাখবা। এই জন্য ইংলিশটা একটু ভালো করে পড়ো, ভয় পাবা না, ক্লাসগুলো করে। এবার তোমরা যদি ক্লাসগুলো না দেখো তাহলে তো ডাউট তোমাদের ক্লিয়ারই হবে না, তাই না? ক্লাসগুলো করো, দেখবা আস্তে আস্তে তোমাদের ভয় ভীতি সব কেটে যাবে। দেখো প্রথমটা কি? পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন জিনিসটা কি দেখে নাও, যে প্রোনাউনগুলো কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহার হয়। এক কথায় বলতে গেলে আমরা সরাসরি যখন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে কোনো প্রোনাউনকে ইউজ করি, ওটাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। মানে কিছুক্ষণ আগে যে বললাম আমি, তুমি, সে, আমরা, তারা, এটা, তাই না? এগুলোই কিন্তু আলটিমেটলি পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? দেখো আমি উদাহরণ দিয়েছি, এখানে কোনো চাপ নেই। আই, উই, ইউ, শি, হি, দে, তো এগুলো কিন্তু প্রত্যেকটাই কিসের ক্ষেত্রে? পার্সনের নামের পরিবর্তে ইউজ হয়। ইট হচ্ছে কি?
থিং, কোনো বস্তুর নামের পরিবর্তে কিন্তু ব্যবহার হয়। আমি এটাকে মনে করো স্টাইলাস না বলে আমি বললাম ইট, তাহলে ইট হচ্ছে কি, এটা একটা বস্তুর নামের পরিবর্তে ইউজ হলো। তো ইট হচ্ছে আমাদের বস্তুর ক্ষেত্রে ইউজ হয়, থিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। একটা বাক্য দিচ্ছি, উই আর প্লেয়িং ব্যাডমিন্টন। এই বাক্যের মধ্যে এবার বলো কোনটা আমাদের প্রোনাউন। প্রত্যেকে বলবা উই হচ্ছে প্রোনাউন। এবার শুধুমাত্র প্রোনাউন বললে হবে, আরও বলতে হবে কি যেটা কোন ধরনের, একদম নির্দিষ্টভাবে বলতে হবে কোন ধরনের প্রোনাউন। তাহলে উত্তরে কি আসবে, পার্সোনাল প্রোনাউন। তাহলে উই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর দেখো প্রোনাউন কিন্তু একটা অবশ্যই মনে রাখবা, প্রোনাউন হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে কিন্তু ইউজ হয়। কী হিসেবে ইউজ হয়, সাবজেক্ট, আর বলতে পারো হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, নাউন যেরকম সাবজেক্ট অবজেক্ট হিসেবে ইউজ হয়, সেরকম কিন্তু প্রোনাউনও কী হয়, সাবজেক্ট অবজেক্ট হিসেবে কিন্তু ইউজ হয়। এই জিনিসগুলো মাথায় রাখবা, ছোটো ছোটো টপিকগুলো আমি পয়েন্টগুলো বলবো, অবশ্যই মাথায় রাখবা। এরপরে কি আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জিনিসটা কি, দেখো ডেমনস্ট্রেটিভ কথাটার কিন্তু মানেই হচ্ছে কোনো কিছুকে নির্দেশ করা। মানে কি বললাম, নির্দেশ করা। তো তুমি যদি ওয়ার্ডের মানে মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমার সংজ্ঞাটাও মুখস্থ হয়ে যাবে। সংজ্ঞাটা কি হবে, যে প্রোনাউনগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এই নির্দেশ মানে হচ্ছে কি, নির্দেশ মানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ, বা ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশ। তাহলে যে প্রোনাউন দিয়ে, যে প্রোনাউন, দেখো প্রোনাউন পড়ছি তো বারংবার প্রোনাউনের কথা কিন্তু আসবে। যে প্রোনাউন দিয়ে আমরা কি করছি, কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করছি। নির্দেশ করি না, এটা ওটা এইগুলো ওইগুলো বলি না বাংলায় কথাগুলো, এগুলো দিয়ে কী করা হয়, নির্দেশ করা হয়। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ইংলিশে তো মনে করো যে আর এটা ওটা বললে হবে না, এটা হচ্ছে কি দিস, এইগুলো হচ্ছে দিস। উচ্চারণ কিন্তু সেম, বানানটা আলাদা। হ্যাঁ, দ্যাট মানে ওটা, ঠিক আছে, আর দোষ মানে হচ্ছে ওইগুলো। তাহলে তোমাদের বলতে পারো যে, তোমাদের আমি এখানে একটা পয়েন্ট কিছু করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এটা অবশ্যই মনে রাখবে। দিস আর হচ্ছে দ্যাট, এটা হচ্ছে সিঙ্গুলার। কি বললাম, সিঙ্গুলার। প্রত্যেকে এগুলো লিখে রাখবে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গুলার। আর দিস, দিস আর দোষ হচ্ছে আমাদের প্লুরাল। কি বললাম, এই দিস আর এই দ্যাট, এটা হচ্ছে কি সিঙ্গুলার, কাছের একটা মাত্র জিনিস, দূরের একটা মাত্র জিনিসকে বোঝাবে। আর এই দিস আর এই দোষ মানে প্লুরাল, কাছের অনেকগুলো জিনিস, দূরের অনেকগুলো জিনিস। তো কাছে দূরেটাও লিখে দিচ্ছি আমি, দেখো এই দুটো দিয়ে কি কাছের জিনিসকে বোঝাবে, আর এই দুটো দিয়ে হচ্ছে কি দূরের জিনিসকে বোঝাবে। দুইটা কনসেপ্ট কি কি, একটা হচ্ছে THIS দিস, আর হচ্ছে দ্যাট THAT। এই দুটো হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝাবে। আর দিস আর দোস, এই দুটো হচ্ছে কি প্লুরাল, একের বেশি ব্যক্তি, একের বেশি বস্তুকে বোঝাবে। এবার এটা গেল সিঙ্গুলার প্লুরাল। একটা কি THIS দিস আর THEAC, এই দুটো কিন্তু কাছের জিনিস। কাছের একটা মাত্র জিনিস হলে THIS, কাছের অনেকগুলো জিনিস হলে THEAC। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দ্যাট THAT, দ্যাট মানে দূরের একটা জিনিস। আর দোষ মানে কি, দোষ মানে দূরের অনেকগুলো জিনিস। আমি লিখে দিয়েছি, তোমরা একটু লিখে নিবে, কেমন? এরপরে দেখো বাক্য দিয়েছি, দিস ইজ মাই বুক। তাহলে দিস দিয়ে কি বোঝাচ্ছে, কাছের না দূরের? অবশ্যই কাছের। একটা না দুটো বা তার বেশি, দিস যেহেতু তার মানে কি একটা বইকে বোঝাচ্ছে, এই বইটি আমার। আর THEAC, এই দিস মানে কি, এই দিস মানে কাছের অনেকগুলো। দিস আর মাই বুকস, এই বইগুলো আমার। একটা হচ্ছে কি এই বইটি আমার, দিস কাছের একটা মাত্র। আর THEAC, দিস আর মাই বুকস, এর মানে হচ্ছে কি কাছের অনেকগুলো বইকে বোঝাচ্ছে, এই বইগুলো আমার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় ভিডিওটা একটু পিছিয়ে নিবে, একবার রিপিট করে নিবে, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয়, আশা করি কোনো অসুবিধা হবে না। যদি হয় তাহলে ভিডিওটা একটুখানি পিছিয়ে নিয়ে আবার দেখে নেবে। 3 নাম্বার ডিস্ট্রিবিউটিভ। তো ডিস্ট্রিবিউটিভ মানে কি, দেখো আমি এখানে সংজ্ঞা দিয়েছি, যে প্রোনাউন
দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রকাশ করে। দেখো, যেই প্রোনাউনটা কি করবে, দুই বা তার বেশি ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে, এগুলোকে কি করবে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রকাশ করবে, মানে পৃথক পৃথকভাবে প্রকাশ করবে। একের বেশি ব্যক্তি, একের বেশি বস্তু, এগুলোকে যেই প্রোনাউন দ্বারা পৃথক পৃথক করে বোঝানো হবে, সব আলাদা আলাদা করে বোঝানো হবে, তাকেই আমরা বলবো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ কি, একের বেশি ব্যক্তি, একের বেশি বস্তুকে পৃথক পৃথকভাবে দেখানো। কেমন? যেমন এই কাজটা কে করে, আইদার, নাইদার, ইচ, নান, এই প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? তো আইদার, নাইদার, ইচ, নান এগুলো দিয়ে কিন্তু একের বেশি ব্যক্তি, একের বেশি বস্তুকে আলাদা আলাদাভাবে বোঝায়, ঠিক আছে? বাক্য দেখো, বাক্য দেখলে একবারই জিনিসটা বুঝে যাবে। কেমন? যেমন দেখো, ইচ অফ দ্য অ্যাপলস ইজ গ্রিন। ইচ, কোথায় ইচ? এই যে ইচ, দেখো, ঠিক আছে? ইচ দিয়ে করা হয়েছে। ইচ অফ দ্য অ্যাপলস ইজ গ্রিন। এবার দেখো লক্ষ্য করে, এইখানে কি আছে? অ্যাপল। এটা কি আমাদের অ্যাপলস কিন্তু আছে, তাহলে কি প্লুরাল, আর ইচ কিন্তু সিঙ্গুলার। কি বললাম? ইচ হচ্ছে সিঙ্গুলার। এবার তোমাদের মনে হতে পারে যে এখানে ইচ হচ্ছে কি একটা সিঙ্গুলার হেল্পিং ভার্ব, তাহলে এখানে অ্যাপল যেহেতু প্লুরাল, তাহলে এখানে ইজ কেন বসলো? ইজ তো হবে না, এখানে তো আর হবে। তো দেখো, এখানে কিন্তু আর হবে না। কেন আর হবে না? এই যে হেল্পিং ভার্বটা, এটা কার জন্য বসেছে? অ্যাপেলের জন্য কিন্তু বসেনি, বসেছে কার জন্য? ইচের জন্য বসেছে। আর স্পেশালি এগুলো কিন্তু বাক্যে সিঙ্গুলার হিসেবে কাজ করে। কী হিসেবে কাজ করে? সিঙ্গুলার হিসেবে কাজ করে। তো ইচ সিঙ্গুলার, ওই জন্য এখানে হেল্পিং ভার্বও কিন্তু কি বসেছে? সিঙ্গুলার বসেছে। এই ইজ নামক হেল্পিং ভার্ব কিন্তু অ্যাপলসের জন্য আসেনি, এসেছে কার জন্য? ইচের জন্য এসেছে। কার জন্য এসেছে? ইচের জন্য এসেছে। ওই জন্য ইচ সিঙ্গুলার, আমাদের হেল্পিং ভার্বও সিঙ্গুলার। তার সঙ্গে সঙ্গে দেখো, তোমরা একটু পরেই কিন্তু আবার মানে একটুখানি বিভ্রান্ত হবে, ঠিক আছে? তো বিভ্রান্তটা আমি কিছুটা তোমাদের সমাধান করে দিই। এই ওয়ার্ডগুলো কিছুক্ষণ পরে তোমরা আবার পাবে। এইবার কোন ওয়ার্ডগুলো বা এই ওয়ার্ডগুলো কোন সময় ডিস্ট্রিবিউটিভ হবে তার জন্য একটা ট্রিক্স মনে রাখবা, অফ দ্য, ঠিক আছে? অফ দ্য অথবা অফ, ঠিক আছে? অফ দ্য অথবা অফ। যদি আইদার, নাইদার, ইচ, নান এগুলোর পরে যদি অফ অথবা কি অফ দা থাকে, কি থাকে? অফ অথবা অফ দা থাকে, তার মানে বুঝে নিবা যে এই ওয়ার্ডগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? এতটুকু জিনিস মাথায় রাখবে, একটু পরে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। তাহলে এটার সংজ্ঞাটা কী হবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যেই প্রোনাউনগুলো ব্যবহার করা হয়, মানে যেই প্রোনাউনগুলো দিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, একদম সহজ, তাই না? তো সেই প্রোনাউনগুলোকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। যেই প্রোনাউনগুলো দিয়ে কি করা হবে? প্রশ্ন করা হবে, তাদেরকেই কিন্তু আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন প্রশ্ন করার জন্য কোনগুলো? তোমরা যেরকম প্রত্যেকেই শুনেছো WH ওয়ার্ড, তো WH ওয়ার্ড যতগুলো আছে সেগুলোই কিন্তু আমাদের কি? সেগুলোই কিন্তু আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হাউ আছে, হাউও কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? যে প্রোনাউনগুলো দিয়ে কি করা হবে? যে প্রোনাউনগুলো দিয়ে হচ্ছে কোনো প্রশ্ন করা হবে। যেমন হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? তাহলে এখানে হোয়াটের মানে কি? এটা কেন আসলো বাক্যে? প্রশ্ন করার জন্য। এবার এটা উঠেই কিন্তু তোমার নামটা আসবে। নাম মানে কি? তোমার নাউন আসবে। তাহলে নাউনের পরিবর্তে ইউজ করলাম কি আমরা? হোয়াট, তাই না? তো হোয়াট হচ্ছে আমাদের প্রোনাউন। এবার উত্তর করলে যে মাই নেম ইজ অমুক, মনে করে রাহুল বললাম, তো রাহুলটা হচ্ছে কি? রাহুলটা হচ্ছে আমাদের নাউন। কি? এটা আমাদের নাউন, ব্যক্তির নাম বোঝাচ্ছে। কিন্তু আমি তো মনে করো হয়তোবা কোনো ব্যক্তির আমি নাম জানি না, ওই জন্য তো প্রশ্নটা করলাম তোমার নাম কি। তাহলে এই যে কি হচ্ছে কি? ব্যক্তির নামের পরিবর্তে ইউজ হলো। এবার ইউজ হলো কি হিসাবে? প্রশ্ন করার জন্য। তো সেই জন্য এই প্রোনাউনটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছো? এরকম করে দেখবা তোমাদের হু আর ইউ প্রশ্ন আসতে পারে, হুইজ দিয়ে প্রশ্ন আসতে পারে, হুম দিয়ে, হুজ দিয়ে।
তো প্রশ্ন আসা মানে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, খুবই সহজ। এরপরে রিলেটিভ প্রোনাউন, কি বললাম? রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি দেখে নাও। যখন কোনো প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরে বসে এবং সেই উল্লেখিত ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। দেখো দুটো পয়েন্ট আছে, যে বা যখন কোনো প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরে বসে, ব্যক্তির বা বস্তুর ঠিক পরে বসে, পরের স্থানে বসে এবং সেই উল্লেখিত ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। একটা ব্যক্তি বা বস্তুর মনে করো নাম, ঠিক তারপরেই বসলো কি? রিলেটিভ প্রোনাউন, এবং বসে কি করবে? সেই উল্লেখিত ব্যক্তি বা বস্তুকেই নির্দেশ করবে, তাকেই আমরা বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তোমরা বাক্য দেখো, উদাহরণ দেখো, একবারেই বুঝে যাবা। যেমন দেখো এখানেও কিন্তু হু, হুম, হুইচ, দ্যাট এগুলো দিয়েই কিন্তু কি করানো হয়? কোনো মনে করো ব্যক্তি বা বস্তুর কিন্তু সঙ্গে সেই ওই মনে করো যে পরে যে বসলো এগুলো, ওটার সঙ্গে কিন্তু কি করবে? তারা কিন্তু নির্দেশ করবে, সম্পর্ক নির্দেশ করবে, তাই না? যেমন দেখো এবার দেখো হু, হুম, হুইচ। তোমাদের মনে হতে পারে আমরা কি করে বুঝবো যে এটা তো আমরা কিছুক্ষণ আগেই বললাম যেগুলো ইন্টারোগেটিভ, আবার এখন পড়ছি রিলেটিভ প্রোনাউন, কি করে বুঝবো? তো দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে প্রশ্ন করা, তার মানে বাক্যর যে থাকলো বাক্যের শেষে থাকবে কি? প্রশ্নবোধক চিহ্ন। আর এখানে রিলেটিভ প্রোনাউন মানে কি? যে সেই উল্লেখিত ব্যক্তির পরে বসবে এবং সেই উল্লেখিত ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। তো নির্দেশ করা কিংবা সম্পর্ক স্থাপন করার কাজ করে কে? এই WH, এই ওয়ার্ডগুলো স্পেশালি। তো এই মনে করো ওয়ার্ডগুলো দিয়ে যখন বাক্য থাকবে এবং বাক্যের শেষে যদি ফুল স্টপ থাকে, কি থাকে? শুধুমাত্র ফুল স্টপ, তখন বুঝে নিবা যে এই WH ওয়ার্ডগুলো প্রশ্নবোধক না, এগুলো হচ্ছে রিলেটিভ। আর রিলেটিভ প্রোনাউন দেখবা সবসময় বা বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের মাঝে বসে। কোথায় বসে? বাক্যের মাঝে বসে। আর প্রশ্নবোধকের ক্ষেত্রে কি হয়? WH ওয়ার্ড সবার সামনে বসে। দুটো পয়েন্ট মনে রাখবা। যদি WH ওয়ার্ড ইন্টারোগেটিভ হয় তাহলে সেটা বাক্যের প্রথমে বসবে আর বাক্যের শেষে প্রশ্নবোধক বসবে, চিহ্ন বসবে। আর WH ওয়ার্ডগুলো যদি বাক্যের প্রথমে না বসে, মাঝখানে বসে, যেমনটা তোমরা দেখতে পারছো এখানে। আচ্ছা, WH ওয়ার্ডে দ্যাট আছে, দেখো দ্যাটটা মাঝখানে না, এখানে মাঝখানে আছে, আর কিন্তু কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই। তো প্রশ্নবোধক চিহ্ন না থাকলে, WH ওয়ার্ড মাঝখানে থাকলে সেটা হবে কি? রিলেটিভ প্রোনাউন। আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। যেমন দ্য বাইক দ্যাট ওয়াজ স্টোলেন লাস্ট মান্থ, বাইকটি যেটি হচ্ছে কি গত মাসে চুরি হয়েছিল। তো বাইক এটা হচ্ছে সেই নির্দিষ্ট কি বস্তু, ঠিক তারপরেই বসেছে কি? দ্যাট। এই যে ঠিক তারপরেই বসেছে, এবং এই দ্যাট দিয়ে কাকে উল্লেখ করা হয়েছে? বাইককে নির্দেশ করা হচ্ছে, তাই কি না বলো? বাইকটি যেটি গত মাসে চুরি হয়েছিল ওয়াজ ফাউন্ড ইন দ্য রিভার, সেটা নদীতে পাওয়া গিয়েছিল। তাহলে এইখানে দেখো আমাদের সংজ্ঞায় যা বলা আছে যে প্রোনাউনগুলো ব্যক্তি বা বস্তুর পরে বসে, এই যে ব্যক্তি বা বস্তুর পরে বসলো এবং বসে কি করলো? এই প্রোনাউন দিয়ে কিন্তু উল্লেখিত এই বস্তুকেই নির্দেশ করছে। বাইকটি যেটি, তাহলে যেটি বলতে কি? সেই বাইকটিকেই বোঝানো হয়েছে। তাহলে আমাদের কিন্তু এই দ্যাটটা হচ্ছে কি একটা কি কোন ধরনের প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। আর WH ওয়ার্ডগুলো দেখবা এটা কিন্তু আমাদের ওই বাক্যের মাঝখানেই বসবে আর বাক্যের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক চিহ্ন না থাকলে এবং WH ওয়ার্ড মাঝখানে বসলে সেটা হচ্ছে আমাদের কি হবে? রিলেটিভ প্রোনাউন। বোঝা গিয়েছে? এরপরে দেখো ইনডেফিনিট প্রোনাউন। তোমাদের এইখানে কিন্তু একটা ডাউট আসবে, তো আমি সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো। কিছুক্ষণ আগেও বললাম, আবার ক্লিয়ার করবো আমি। যে প্রোনাউন দ্বারা বিশেষ কোনো ব্যক্তি, দেখো কি বলেছে? বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট, কি বললাম? অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকেই আমরা বলি ইনডেফিনিট। ইনডেফিনিট মানেই হচ্ছে কি? অনির্দিষ্ট। ইনডেফিনিট মানেই হচ্ছে অনির্দিষ্ট। দেখো সামওয়ান, সামথিং, এনিওয়ান, এনিবডি, বোথ, ফিউ, ইচ, আইদার, অল, এনি, এটসেট্রা, এগুলো দিয়ে কিন্তু অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয়। এবার দেখো তোমরা লক্ষ্য করে, আমি কিছুক্ষণ আগে যে বললাম তোমাদের ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে যে এখানে তোমাদের কিছু ওয়ার্ড নিয়ে প্রবলেম হবে, তাই না? কিছু ওয়ার্ড নিয়ে প্রবলেম হবে। তাহলে এবার এই যে ইচ, আইদার, এগুলো
আমাদের ডিস্ট্রিবিউটিভ কখন হবে? যখন এগুলোর পরে কি থাকবে? অফ দা থাকবে অথবা অফ থাকবে। অফ দা অথবা অফ থাকা মানে এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি বলেছিলাম? সব সময় কিন্তু সেটা কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখবা যে ইনডেফিনিট প্রোনাউন সিঙ্গুলারও হতে পারে, আবার কিন্তু প্লুরালও হতে পারে। বোঝা গিয়েছে? আর এইখানে ইচ, আইদার, নাইন, এনি এগুলোর পরে কিন্তু অফ অথবা কি অফ দা থাকবে না। বোঝা গিয়েছে? এটাই কিন্তু ট্রিক্স বলতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রিক্স। অফ আর অফ দা থাকলে ডিস্ট্রিবিউটিভ, অফ আর অফ দা না থাকা মানে হচ্ছে সেটা ইনডেফিনিট। ইনডেফিনিট কিন্তু সিঙ্গুলার প্লুরাল উভয়ই কিন্তু হতে পারে, কিন্তু ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে সবসময় কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার হিসেবেই কাজ করে। আর ডিস্ট্রিবিউটিভ মানে পৃথক পৃথকভাবে দেখায় প্রত্যেককে, ব্যক্তিবস্তুকে অনেকগুলোর মধ্যে। আর এখানে হচ্ছে কি অনির্দিষ্ট করে বোঝায়। যেমন দেখো, তার সঙ্গে সঙ্গে মনে রাখবা সামওয়ান, সামথিং, এনিওয়ান, এনিবডি হচ্ছে সিঙ্গুলার, এস ফর সিঙ্গুলার। বোথ, ফিউ হচ্ছে আমাদের পি ফর প্লুরাল। ঠিক আছে, তারপরে আমাদের ইচ আর আইদার হচ্ছে আমাদের সিঙ্গুলার, এস ফর সিঙ্গুলার। অল আর এনি হচ্ছে আমাদের সিঙ্গুলার। অ্যান্ড হচ্ছে কি, তোমরা মনে রাখবা এটা কিন্তু আমাদের সিঙ্গুলারও হতে পারে, আবার কি আমাদের কিন্তু প্লুরালও হতে পারে। অ্যান্ডটা একটু ভালো হচ্ছে না, অ্যান্ডটা একটু ভালো করে লিখি। হ্যাঁ, সিঙ্গুলার আর হচ্ছে কি প্লুরাল উভয়ই কিন্তু হতে পারে। সামওয়ান, সামথিং, এনিওয়ান, এনিবডি এগুলো হচ্ছে সিঙ্গুলার, এটা কিন্তু এস, এস ফর সিঙ্গুলার। বোথ, ফিউ হচ্ছে প্লুরাল। ইচ, আইদার হচ্ছে আমাদের সিঙ্গুলার। আর অল, এনি এটা বাক্যের ওপর ডিপেন্ড করবে, সেটা কোনো সময় সিঙ্গুলার হতে পারে, আবার কোনো সময় প্লুরাল হতে পারে। বাক্য দেখো, আইদার, দেখো আইদারের পরে কি অফ দা আছে? নেই, সরাসরি কিন্তু হেল্পিং ভার্ব আছে, মোডাল ভার্ব এখানে ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে কি আমাদের ইনডেফিনিট প্রোনাউন। আইদার উড বি এ গুড চয়েস, যে কেউ একটা ভালো পছন্দের হতে পারে। কেমন? আর তারপরে কি বলেছে আমাদের? সামওয়ান ইজ কামিং হিয়ার, কেউ একজন এখানে আসছে। তাহলে কেউ একজন নির্দিষ্ট করে বলা হচ্ছে না অনির্দিষ্ট? মনে করো তুমি ঘরের মধ্যে আসো, কেউ এসে তোমার দরজার মধ্যে নক করলো ঠক ঠক করে, তুমি বুঝতে পারবা সেই কোন ব্যক্তি মানে নক করলো? বুঝতে পারবা না। তখন কি তোমার মনে হতে পারে যে কেউ তোমার ঘরে নক করছে, কেউ তোমায় ডাকছে, তাই না? কেউ তোমায় কেউ এদিকে আসছে। তাহলে কেউ কথাটা দিয়ে কি বোঝানো হচ্ছে? অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সে যতক্ষণ না তোমার সামনাসামনি আসছে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে সেই ব্যক্তিটা কে। তো এই যে অনির্দিষ্ট ব্যক্তি, যে ব্যক্তি সম্বন্ধে আমাদের সেরকম ধারণা থাকে না, সেই ব্যক্তিকে প্রকাশ করার জন্যই আমরা ইনডেফিনিট প্রোনাউন ইউজ করতে পারি। যেমন দেখো প্রথম বাক্যটাও সেম, যে কেউ তোমার ভালো পছন্দ হতে পারে, তাই না? আইদার উড বি এ গুড চয়েস, যে কোনো একজন ব্যক্তি তোমার চয়েস হতে পারে। তাহলে যে কেউ, নির্দিষ্ট করে কোন ব্যক্তির কথা বলা আছে না, অনির্দিষ্ট, যে কেউ হতে পারে। এরপরে পসেসিভ প্রোনাউন। এরপরে কি আছে আমাদের? পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ, পসেসিভ মানে এর বাংলা মানে মনে রাখবা মালিকানা। পসেসিভ মানে কি? মালিকানা। তাহলে যেই প্রোনাউন দিয়ে, যে প্রোনাউন দিয়ে মালিকানা বা অধিকার বোঝায়, বা দেখো এখানে কি বলা আছে, কোনো মালিকানা বা অধিকার বোঝাতে যে প্রোনাউন বসে তাকে পসেসিভ প্রোনাউন বলে। যে প্রোনাউনগুলো দিয়ে কোনো কিছুর প্রতি তোমার মালিকানা বোঝাবে, অধিকার বোঝাবে, তাকেই আমরা বলি হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। আমরা যেরকম বলি না যে এটা আমার বাড়ি, তার বাড়ি, আমাদের বাড়ি, তাহলে এই যে আমার, আমাদের, তার, তাদের, এগুলো দিয়ে কি কোনো ব্যক্তির প্রতি, কোনো বস্তুর প্রতি কি অধিকার বা মালিকানা বোঝায়। তাহলে মালিকানা বোঝাতে যে প্রোনাউনগুলো আমরা ইউজ করি তাকেই বলি পসেসিভ প্রোনাউন। আর পসেসিভের মানেই হচ্ছে কোনো কিছুর প্রতি অধিকার বা মালিকানা দেখানো। ঠিক আছে, ওয়ার্ডের মিনিং যদি মনে রাখতে পারো তাহলে সংজ্ঞাটা এমনি এমনি মনে পড়ে যাবে। ঠিক আছে, কারণ দেখো যে প্রোনাউন অমুক তমুক এগুলো তো সব জায়গায় কমনই আছে। তাহলে যে প্রোনাউন দিয়ে মালিকানা বোঝায়, শেষ এক কথায়, তাকে আমরা পসেসিভ প্রোনাউন বলি। পসেসিভ মানেই মালিকানা। যেমন দেখো মাইন আমার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, হার্স তার, হিস তার, এটা মানে হচ্ছে আমাদের ফিমেল, এটা হচ্ছে কি মেল। ইটস এটার, বোঝা গিয়েছে? তাহলে এগুলো দিয়ে কিন্তু মালিকানা বোঝাচ্ছে। এবার মালিকানাটা কোনো জিনিসের ওপর হবে, আর অধিকার বোঝাবে কোনো ব্যক্তির ওপর। ঠিক আছে, যেমন দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন। তো দেখো এই কলমটি আমার,
এই স্টাইলাসটি আমার। তাহলে স্টাইলাস একটা বস্তু, এর প্রতি মালিকানা দেখালাম কি দিয়ে? আমার দিয়ে। কি দিয়ে? আমার নামক একটা, বাংলায় বললে সর্বনাম দিয়ে, আর ইংলিশে বললে সেটা হচ্ছে কি? প্রোনাউন দিয়ে। তাহলে আমার এটার প্রতি যে মালিকানা দেখালাম সেটা হচ্ছে মাইন নামক কি দিয়ে? প্রোনাউন দিয়ে। অধিকার যেহেতু বোঝালাম সেজন্য এটা হয়ে যাবে আমাদের কি? পসেসিভ প্রোনাউন। বলো এর থেকে কোনো কিছু সহজ কিছু আছে বলো তো? তোমাদের কাছে কিন্তু কঠিন মনে হয়, কঠিন কিন্তু না। একটু ঠান্ডা মাথায় তোমরা জিনিসগুলোকে বোঝো, দেখো, নোটস করো, একবার রিভিশন করো, দেখবা তোমাদের জিনিসগুলো গেঁথে যাবে পুরোপুরি। ঠিক আছে? আর যেভাবে তোমাদের আমি করাচ্ছি তোমরা ক্লাসগুলো করো, কোনো ডাউট থাকবে না। ঠিক আছে? এতটুকু তোমাদের কিন্তু আমি বলে রাখতে পারি, কেমন? বা তোমরাও কিন্তু মেনে চলতে পারো। এরপরে রেসিপ্রোকাল প্রোনাউন। এবার রেসিপ্রোকাল জিনিসটা কি? কোনো চাপ নেই, সংজ্ঞা দেওয়া আছে। রেসিপ্রোকাল মানে হচ্ছে যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির, শুধুমাত্র কিন্তু ব্যক্তির, ব্র্যাকেটে বলেও দেওয়া আছে, শুধুমাত্র ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। কি বলেছে? দুই বা হচ্ছে কি দুইয়ের বেশি, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক বোঝায় যে প্রোনাউন, দুজন ব্যক্তি বা দুইয়ের বেশি জন ব্যক্তি, ঠিক আছে, তাদের মধ্যে যে প্রোনাউন সম্পর্ক বোঝায় বা মনে করো সম্পর্ক স্থাপন করে, তাকেই আমরা বলি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আর সম্পর্ক স্থাপনের কাজ শুধুমাত্র ব্যক্তির মধ্যেই কিন্তু হবে। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। ঠিক আছে? ইচ আদার দিয়ে দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইউজ করি, আর ওয়ান অ্যানাদার দিয়ে হচ্ছে কি গ্রেটার দেন টু। ঠিক আছে? দুইয়ের বেশি, মনে করো 3 হতে পারে, 4 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, কোনো লিমিট নেই, দুইয়ের বেশি। ঠিক আছে? তো দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক ইচ আদার, দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। বাক্য দেখো একবারই বুঝে যাবা। রাজ অ্যান্ড রোহিত কতজন ব্যক্তি আছে? দুজন ব্যক্তি। হেল্পড ইচ আদার। ইচ আদার আমরা কেন ইউজ করলাম? কারণ এখানে কয়জন ব্যক্তির কথা বলা আছে? দুইজন ব্যক্তির কথা বলা আছে। দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝালো ইচ আদার, এই জন্য আমাদের ইচ আদার বসলো। সেমভাবে দেখো দুইয়ের বেশি হলে কি হবে? দ্য গ্যাংস্টার্স ওয়ার ফাইটিং ওয়ান অ্যানাদার। গ্যাংস্টার্স কোনো নাম্বার আছে? দুজন কি নাম্বার বোঝাচ্ছে স্পেসিফিকভাবে? না। তাহলে গ্যাংস্টার্সটা কী করেছিল? একে অপরের সঙ্গে। তাহলে কতজন গ্যাংস্টার? অবশ্যই দুইজন না, তার বেশি, তাই না? তো যেহেতু এখানে অনেকগুলোর কথা বলা আছে, সেই জন্য এখানে আমরা গ্যাংস্টারের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমরা ওয়ান অ্যানাদার ইউজ করলাম। দুই হলে, দুইজন ব্যক্তি হলে ইচ আদার, দুইয়ের বেশি হলে কি? দুইয়ের বেশি হলে সেখানে কিন্তু আমরা ওয়ান অ্যানাদার ইউজ করি। একদমই সোজা, দুটো মাত্র আছে। আজকের লাস্ট কি রয়েছে আমাদের? রিফ্লেক্সিভ আর হচ্ছে এমফ্যাটিক। রিফ্লেক্সিভ আর হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন। তো রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউনটা আশা করি তোমাদের এখানে মধ্যে সংখ্যাটা বসেনি, আমি বলে দিচ্ছি মুখে মুখে। হ্যাঁ, রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন দিয়ে কি বোঝায়? এটা দিয়ে কিন্তু মেনলি মনে করো কোনো কাজের অভাব, মানে কাজের প্রভাব নিজের ওপর পড়ছে। আমি নিজেকে ঘুষি মারলাম, ঠিক আছে? তাহলে ঘুষিটা মারলাম কে? আমি মারলাম। কাকে মারলাম? আমি নিজেকে মারলাম। তাহলে ঘুষির জন্য যে আমার যে এই যে এইখানে যে আঘাতটা আমি পেলাম, তো এই আঘাতটা কিন্তু কাজও আমি করলাম, আঘাত আমার ওপর পড়লো, এরকম সেন্সে কিন্তু আমরা রিফ্লেক্সিভ এগুলো কিন্তু ইউজ করি। ঠিক আছে? আর আমরা যখন এই একটা কারণ, আরেকটা কি এখানে কনসেপ্ট আছে, যখন মনে করো কোনো কিছু আমরা জোর দিয়ে বলি, জোর দিয়ে বলতে কিন্তু আমাদের এমফ্যাটিক প্রোনাউন ইউজ করি। ঠিক আছে? আর এই প্রোনাউনগুলো শেষে কি বলতো? সেলফ আর হচ্ছে সেলফ যুক্ত থাকে। সেলফ মনে রাখবা, সেলফ হচ্ছে সিঙ্গুলার, কি বললাম? সেলফ হচ্ছে সিঙ্গুলার, আর সেলফ হচ্ছে কি প্লুরাল। বোঝা গেল? সেলফ হচ্ছে কি আমাদের সিঙ্গুলার, আর সেলফ হচ্ছে কি আমাদের প্লুরাল। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে? সিঙ্গুলার আছে কি প্লুরাল। বাক্য দেখো, আই উইল গো মাইসেলফ। আমি নিজেই যাব, এটা হচ্ছে রিফ্লেক্সিভ, যাওয়া প্রভাবটা নিজের ওপর পড়বে, এই জন্যই বলেছে আই উইল গো মাইসেলফ। আবার কি? আই মাইসেলফ উইল গো, আমি নিজেই যাব। তাহলে প্রথম বাক্যে কিন্তু জোর একটু কম দেওয়া হয়েছে, এখানে কিন্তু প্রভাব সেরকম পড়ছে না। ঠিক আছে? প্রভাব কিন্তু পড়ছে না এখানে। তো এখানে হচ্ছে কি আমি নিজেই যাব, এখানে একটু কম জোর দিয়ে বলা আছে। আর আই মাইসেলফ উইল গো, আমি নিজেই যাব, আমি নিজেই যাব, এখানে বেশি জোর দেওয়া হচ্ছে। ট্রিক্স তোমাদের বলছি আমি, যদি সাবজেক্টের পরে যদি সেলফ অথবা সেলফস যুক্ত যদি ওয়ার্ড বসে, যেমনটা দ্বিতীয় বাক্যে আছে,
সাবজেক্টের ঠিক পরে, তাহলে বুঝবা যে সেই বাক্যের সেলফ বা সেলফস যুক্ত শব্দটা হচ্ছে এমফ্যাটিক, বেশি জোর দেওয়া হচ্ছে। আর যদি সাবজেক্টের ঠিক পরে না বসে যদি পরবর্তী প্লেসগুলোতে বসে বা শেষে বসে, তাহলে সেখানে কম জোর দেওয়া হচ্ছে, তার মানে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। কম জোর দেওয়া হবে রিফ্লেক্সিভ, বেশি জোর দেওয়া হবে এমফ্যাটিক। রিফ্লেক্সিভে সেলফ বা সেলফস যুক্ত কথাগুলো সাবজেক্টের ঠিক পরে বসবে না, আর এমফ্যাটিকই হচ্ছে সাবজেক্টের ঠিক পরেই সেলফ অথবা সেলফস যুক্ত শব্দগুলো বসবে। ঠিক আছে, ট্রিক্সটাও তোমাদের বলে দিলাম যে কী করে তোমরা রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক বুঝতে পারবে। কেমন? তো মোট কিন্তু আমি এখানে 9টা কিন্তু তোমাদের সঙ্গে আজকে প্রোনাউন নিয়ে আলোচনা করলাম, এবং আমাদের কিন্তু বলতে পারো এই 9 নাম্বারটা করানোর মাধ্যমেই কিন্তু প্রোনাউনটা আমাদের শেষ হলো। এইবার তোমরা প্রত্যেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে এই যে তোমরা ক্লাসটা করলা প্রোনাউন নিয়ে, তো প্রোনাউনের ক্লাসটা করার পর এবার তোমাদের কোনো রকম ডাউট আছে কি না। ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।